ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপে ৬টি উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে ৫,১৪৪টি। মোট ভোটার ১,৪৩,৫৭,৮২০ জন। সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলার সদস্য মোতায়েন থাকবে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হাসান রিটন। ইতিমধ্যে ঘণ্টাখানেকের বেশি হয়ে গেছে নির্বাচন শুরু হয়েছে। এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কোন কোন উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কি অবস্থা? না, দেখুন, এখনো পর্যন্ত আসলে ভোটারের যে উপস্থিতি সেটি বলা যেতে পারে একেবারে শূন্যের কোটায়। আমরা যেই কেন্দ্রটিতে আছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি প্রাইমারি স্কুল, এখানে মোট ৩,৮২৩ জন ভোটার রয়েছে। এখনো পর্যন্ত আসলে আমরা যেই ভোটার দেখছি সেটি হচ্ছে ১০০ কিছু ভোট এখানে গ্রহণ হয়েছে বলে এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে আজকে আসলে চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়া দুটি উপজেলায় চতুর্থ দফার যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মোট ৬,৩৪,০৯৪ জন ভোটার তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন এবং ২১ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা লড়ছেন। তা আমরা আসলে ইতিমধ্যে বোয়ালখালী এবং বাঁশখালী এবং লোহাগাড়ায় বেশ কিছু কেন্দ্রে গিয়েছি, ঘুরেছি। সেখানে আমরা যেটি দেখেছি সেটি এখনো পর্যন্ত শুনশান একটি পরিবেশ। হাতে গোনা ২-১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়ে যাচ্ছেন। দীর্ঘ লাইন কিংবা দীর্ঘ মানুষের যে উপস্থিতি সেটির কথা যদি বলি তাহলে এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন তারা যেটি বলছে সেটি হচ্ছে, দেখুন, এখন এই মাত্র সকাল হয়েছে এবং প্রচণ্ড রোদ এবং সেই কারণেই হয়তো তারা ধারণা করছেন যে কাঙ্ক্ষিত যে ভোটার তাদের সেই সংখ্যা তারা পাচ্ছেন না। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমন একটি প্রত্যাশা সবার আছে। আজকে এই যে ভোট, দুটি উপজেলার যে ভোট, এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ৪,৪৯৭ জন কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন এবং যে দুটি উপজেলা আজকে ভোট হচ্ছে সেই উপজেলাগুলোতে যাতে একেবারে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট গ্রহণ করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেয়ার সেইগুলো তারা নিয়েছেন এবং আমরাও দেখছি এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে আমাদের কাছে কোনো প্রীতিকর ঘটনার খবর আসেনি এবং সেটি যাতে কোনোভাবে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে র্যাব, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত কর্মকর্তা এখানে আছেন তারা বেশ সতর্ক অবস্থায় আছেন এবং তারা বলছেন যে শেষ পর্যন্ত তাদের এই যে ব্যবস্থা সেটি থাকবে এবং ভোট গণনার পরও যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই বিষয়ে তারা বেশ সতর্ক অবস্থানে আছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে চতুর্থ দফার আজকে যে চট্টগ্রামের বোয়ালখালী এবং বাঁশখালী এবং লোহাগাড়ায় যে ভোট হচ্ছে সেটি এখন পর্যন্ত চলমান আছে। এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরাও অপেক্ষায় আছি যে ভোটার বেলা যত বাড়বে তত হতে পারে ভোটারের যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখতে পারবো এবং আমরা সেটি সবাইকে দেখাতে পারবো। তো এই হচ্ছে সবকিছু মিলিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে চতুর্থ দফার ভোটের সর্বশেষ। রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি নওগাঁ, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁর যেসব উপজেলায় ভোট গ্রহণ চলছে সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে জানাবেন। ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আমি আপনাকে যদি জানাতে চাই যে আমি এখন কিন্তু আছি যে নওগাঁ শহরতলির আপনার টকেনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই কেন্দ্রটিতে যেটি লক্ষ্য করেছি যে আপনার এখন প্রায় 9:30টার মতো বাজে। এখন 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে কিন্তু তেমন কোনো ভোটার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। এখানকার প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে এখানে মোট ভোটার সংখ্যা 2832, কিন্তু এখন পর্যন্ত মাত্র 52 থেকে 55টি ভোট পড়েছে। এটি কোনো শতাংশের মধ্যেই পড়ে না। তিনি যেটি আশা করছেন যে হয়তোবা বেলা বাড়ার পর এখানে আপনার ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে। আর কি তথ্য জানাবো যে আজকে কিন্তু নওগাঁ জেলার আপনার 3টি উপজেলায় অর্থাৎ
নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা এই 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। আপনার এই 3 উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে আপনার 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা কিন্তু এই 3 উপজেলায় 9,22,510 জন এবং এখানে আপনার কিন্তু 329টি কেন্দ্রে আসলে আপনার কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে। এখানকার নির্বাচন সংশ্লিষ্টরা যেটি জানিয়েছেন যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি দরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনার প্রত্যেকটি উপজেলাতেই মানে প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এমনকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সবসময় তৎপর থাকবেন। আমি আর একটি তথ্য দিয়ে শেষ করব। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু নওগাঁর 8টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমরা যেটি দেখেছি যে আসলে সেই নির্বাচনগুলোতে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে আপনার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যদিও ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। এবং এখানে একজন প্রার্থী আমাকে যেটি জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী জানিয়েছেন যে আজকে তিনি ভোট দেওয়ার পরে তার প্রতিক্রিয়ায় বলছেন যদি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় তাহলে কিন্তু আপনার তিনি বিজয়ী হবেন। আর তিনি যেটি জানিয়েছেন যে শেষ পর্যন্ত হয়তো 60% ভোট গ্রহণ করা সম্ভব হবে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁ পরিস্থিতি। চতুর্থ এবং শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম এবং নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার জানাবো আসন্ন বাজেটের খবর। আজ বসছে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বিকেল উত্থাপিত হবে 2024-25 অর্থ বছরের বাজেট। পাশ হতে পারে 27 জুন। এবার 7,96,900 কোটি টাকা ব্যয়ের বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় শুরু হবে অধিবেশন। এটি হবে চলতি সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে সংসদ ভবনে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এবারের অধিবেশন চলতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সংসদ সচিবালয় জানিয়েছে ঈদের ছুটি থাকায় বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় বাড়াতে শনিবারও বসতে পারে অধিবেশন। কাল দেওয়া হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট। এবার রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,40,000 কোটি টাকা, বাকি 2,57,000 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ও করের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হচ্ছে। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। হয়তো বিশেষ কারণে শনিবার সংসদ আমাদের চালাতে হতে পারে, কারণ সময় খুব কম, ঈদের বন্ধ থাকবে এবং এইটার মধ্যে থেকে আমরা জানেন যে আমাদের বিল পাস করতে হবে, অন্যান্য কার্যকরী করে চলবে। তো সেই হিসাবে সংসদ হয়তো আপনার প্রতিদিন বিকাল বা আসরের পরের থেকে এটা শুরু হবে। জাতীয় সংসদে কাল 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে আয়কর, ভ্যাটে 2 ডজনের বেশি নতুন প্রস্তাব দেবেন তিনি। কিছু ক্ষেত্রে বাতিল হচ্ছে কর অব্যাহতি, আবার কোনো কোনো খাতে বাড়বে। থাকছে কালো টাকা সাদা করার অভূতপূর্ব সুযোগ। দুটি ক্ষেত্রে কমবে কর্পোরেট কর, বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক। বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে 27টি উপখাত স্বীকৃত। এই অর্থ বছরে শেষ হচ্ছে এসব সেবায় কর অব্যাহতি সুবিধা। আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে 19টি করা হচ্ছে। কর অব্যাহতি মিলবে আরও 3 বছর। তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে 2.5%। কর্পোরেট করের প্রস্তাবিত বিধান 2025-26 অর্থ বছরেও বহাল রাখার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন শেয়ার বাজার লেনদেনে 50 লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স। বর্তমানে ফুল ও ফল আমদানিতে উৎসে কর 5%। আগামী অর্থ বছরে যা বেড়ে হচ্ছে 10%। বেসরকারি হাইটেক পার্কে কর অব্যাহতি বাতিল করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বহাল থাকবে সরকারি হাইটেক পার্কের সুবিধা। এছাড়া নিত্যপণ্য সরবরাহে উৎসে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে সব স্তরেই সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আইসক্রিমের সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 10%, কোমল পানীয়র সম্পূরক শুল্ক 5% বাড়ানোর প্রস্তাব করা হবে।
মোবাইলে কথা বলায় ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক বাড়বে 5 ভাগ। 100 টাকা ভ্যাট বাড়বে মোবাইল সিমে। আনন্দ বিনোদনে বাড়বে ভ্যাটের বোঝা। অ্যামিউজমেন্ট ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। বাতিল হবে ট্যুর অপারেটরের ভ্যাট অব্যাহতি। ভ্যাটের বোঝা বাড়বে দেশীয় উৎপাদনে। এসি উৎপাদনে ভ্যাট বসবে 7.5%, ফ্রিজ উৎপাদনে বাড়বে 2.5%। তবে মোবাইল, ন্যাপকিন, ডায়াপার, এলপিজি সিলিন্ডার উৎপাদনে রেয়াতি ভ্যাট 1 বছর বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে আগামী বাজেটে প্রণোদনায় মোট বরাদ্দ থাকছে 6,200 কোটি টাকা। 2.5% প্রণোদনার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করছে সরকার। এমন সম্মান ও সুবিধা পেলে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থবছর 2% প্রণোদনা দেয়া শুরু করে সরকার। সে বছর প্রবাসী আয়ে 13% আর 2020-21 অর্থবছর 36% প্রবৃদ্ধি হয়। কিন্তু করোনা মহামারীর পরের বছরই কমে বৈধ চ্যানেলে প্রবাসীদের অর্থ প্রবাহ। তাই 2022 সালে প্রণোদনা বাড়িয়ে 2.5% করা হয়। গত 3 বছরে 30 লাখের বেশি নতুন কর্মী বিদেশে গেছেন, কিন্তু ব্যাংকে প্রবাসী আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি। প্রবাসী আয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে আর্থিক প্রণোদনার বাইরে প্রবাসীদের কিছু সুবিধা দিতে চায় অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে আছে বিমানবন্দরে বিশেষ সেবা ডেস্ক, প্রবাসী ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড, স্কুল, কলেজ, হাসপাতাল ও সরকারি সেবায় অগ্রাধিকার। প্রণোদনা তো বর্তমান আছে, যেটা সরকার দিচ্ছে 2.5%। হ্যাঁ, আর সেটা ছাড়াও রেকগনাইজ করা, যেভাবে বিভিন্ন কার্ড দিয়ে রেকগনাইজ করা হয় সিআইপিদেরকে, এভাবে সেটার কথা চিন্তা করা হচ্ছে। তাদের পরিবার যারা দেশে থাকেন তাদেরকে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এবং সরকারের সার্ভিস নেয়ার ক্ষেত্রে তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সে বিষয় নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। বিভিন্ন দেশে 1,30,00,000-এর মতো প্রবাসী কাজ করছেন। বিদেশ জীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানের সরকারি সহায়তা চান তারা। যখন সে কর্ম শেষ করে যাবে দেশে, তাকে যেন একটা বাজেট দেওয়া হয়, তাদেরকে ঋণের ক্ষেত্রে যেন ঋণ দেওয়া হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। হাসপাতাল, স্কুল অ্যান্ড কলেজ, বিমানবন্দর এসব সুযোগ সুবিধা রাখার জন্য প্রবাসী এই সুবিধার জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে। প্রতি বছরই প্রবাসীদের জন্য অনেক ধরনের ঘোষণা আসে বাজেটে, কিন্তু সব কিছু বাস্তবায়ন হয় না, কারণ আমরা এরপরে সবসময় হয়রানির শিকার হই। প্রবাসীরা ডলার প্রতি প্রণোদনা সহ 119 টাকার বেশি পাচ্ছেন। গত মাসে 1 লাফে ডলারের দাম বাড়ে 7 টাকা। ফলে মে মাসে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ 225 কোটি ডলার প্রবাসী আয় এসেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির দরকারি নানা পণ্যের বাজার। কয়েকদিনের মধ্যেই বিভিন্ন হাটে উঠবে কোরবানির পশু। শুরু হবে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক। এর আগে অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ততা বেড়েছে ক্রেতাদের। ঈদের আগে মশলার দোকানে ভিড় সবচেয়ে বেশি। হলুদ, মরিচ, দারুচিনি, এলাচের মতো মশলা পরখ করে কিনছেন ক্রেতারা। আবার দা, ছুরি, চাটাই, পলিব্যাগের মতো পণ্য কিনতেও দোকানে ছুটছেন তারা। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরের খবরে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার বিচার নিয়ে দ্বিধা বিভক্ত আইনবিদরা। হত্যাকাণ্ড কলকাতায় হওয়ায় অনেকেই বলছেন ইন্ডিয়ান পেনাল কোড 302 ধারা অনুযায়ী ভারতেই বিচার হবে। তবে সুপ্রিম কোর্টের ক্রিমিনাল আইন বিশেষজ্ঞদের অনেকেরই মত নিহত ব্যক্তির নিজ দেশেই বিচার করা সম্ভব। এক্ষেত্রে হত্যার ষড়যন্ত্র দেশে শুরু হওয়াই বড় যুক্তি। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম ভারতে নিখোঁজ ও হত্যার 3 সপ্তাহ পেরিয়ে গেলেও খুনের বিচার নিয়ে বড় প্রশ্ন, বিচার বাংলাদেশে হবে না ভারতে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ার স্থানে হত্যা মামলা হবে উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতের বারাসাত আদালতেই বিচার হবে, কেননা খুনের সকল আলামতও কলকাতায়। তবে ঢাকায় অপহরণ মামলার বিচার চলবে। 2 মামলাতেই চুক্তি মেনে বন্দি বিনিময়ে বাধা নেই। হত্যাকাণ্ড যেখানে ঘটেছে
সেখানে বিচার হওয়া, কারণ তাইলে সত্য উদ্ঘাটিত হবে। আর এক জায়গায় হয়েছে হত্যা, আমি আরেক রাস্তায় গেলাম, তাহলে কিন্তু সুবিচার পাওয়া যাবে না। প্লেস অফ অকারেন্স তো ওইখানে, সাক্ষীগুলো ওইখানে, অন্যান্য যে বিষয়গুলো ফরেন্সিক রিপোর্ট তো ওইখানেই হবে। সেই ক্ষেত্রে প্রথমত এখানে হবে অপহরণের মামলাটা এখানে হবে। আর যদি হত্যা মামলাটা ওইখানে সংগঠন, যেহেতু ওইখানে ভারতে সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে ভারতে পশ্চিমবঙ্গে হত্যা মামলার বিচার হবে। তবে এর সঙ্গে দ্বিমত ফৌজদারি আইনজ্ঞদের অনেকেই। বিভিন্ন মামলার উদাহরণ টেনে তারা বলেন, এই মামলায় আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা বাংলাদেশ থেকেই শুরু। পাশাপাশি খুন হওয়া ব্যক্তি ও গ্রেপ্তার আসামিদের বেশিরভাগ বাংলাদেশি হওয়ায় এর বিচারও এদেশেই সম্ভব। কনস্পিরেসি এইখানে হয়েছে, বাংলাদেশের কনস্পিরেসির অংশ হিসাবে আপনার কনসিকুয়েন্সটা ওখানে, ফলাফলটা ওখানে, অতএব এর বিচার বাংলাদেশ হবে। এর মধ্যে কোনো ওই হেসিটেশন। অপহরণের পরে যদি মার্ডার হয়ে যায় তাহলে কিন্তু আর অপহরণের 364 থাকে না। আপনার কিডন্যাপ করা হলো ফর দি কজ অর ফর দি পারপাস অফ মার্ডার। যদি মার্ডার হয়ে যায় তাহলে আর ওই 364 থাকবে না, ওই 302 তে বিচার হবে। এমপি আজিম হত্যায় ঢাকা শেরেবাংলা থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা এবং কলকাতার নিউটাউন থানায় হত্যা মামলা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিম হত্যায় গ্রেপ্তার সিয়ামকে কোন দেশের কাছে হস্তান্তর করা হবে সেটা ঠিক করবে নেপালের পুলিশ। মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে নেপাল থেকে ফিরে কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ সময় তিনি আরও জানান, আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। এমপি আজিম হত্যার তদন্তে ভারতের পর নেপাল যায় গোয়েন্দা পুলিশের দল। সেখানে গ্রেপ্তার রয়েছেন আসামি সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। মঙ্গলবার ঢাকায় ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে নেপালের বন্দি বিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে সাথে আনা সম্ভব হয়নি। হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে, অর্থাৎ একটা গ্র্যাভিটি, অর্থাৎ মানে ধরনটা কি, অপরাধের ধরনটা কি, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। তিনি আরও জানান, আজিম হত্যা ভারতে হওয়ায় সিয়ামকে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করতে পারে নেপাল। সিয়াম মূলত আজিমের মরদেহ লুকানোর দায়িত্বে ছিল। যে আমি তো আপনাকে বলেছি, যেটা আনঅফিশিয়ালি তারা আমাদেরকে বলেছে, আমি আনঅফিশিয়ালি যে বলে তাকে আমি কী তথ্য দিয়েছি সেটা আপনাকে বলতে পারি না। আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি, পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি। নেপালে গিয়েছিলেন ডিবি ওয়ারি বিভাগের এডিসি শাহিদুর রহমানও, যাকে এরই মধ্যে আজিম হত্যার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। না, এটা তো তদারকি কর্মকর্তা, এটা তো আমাদের কোনো পার্ট না, এটা হলো পুলিশ হেডকোয়ার্টার, তার রুটিন ওয়ার্ক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি সুনামগঞ্জে, গ্রামীণ সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক জায়গায়। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, পানিবন্দী অন্তত 15,000 মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও এখনও পানিবন্দী 28টি ওয়ার্ডের প্রায় 10,000 পরিবার। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এখন পর্যন্ত সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও 28টি ওয়ার্ডের 10,000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে। তাদের সহযোগিতায় প্রশাসনিকভাবে কি ধরনের সহযোগিতা করা হচ্ছে, আর এই বন্যা পরিস্থিতি কবে নাগাদ ঠিক হতে পারে, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দেখুন, গত 24 ঘন্টায় সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলের পরিমাণও কমে গিয়েছে এবং এই দুটি অবস্থার কারণে কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন উন্নতির দিকে। এবং আমি এই মুহূর্তে যেই এলাকায় অবস্থান করছি সেখানে কিন্তু আমরা দেখেছি গতকালকে পর্যন্ত হাঁটু সমান পানি ছিল, কিন্তু আজকে যখন আমরা এখানে আসলাম তখন দেখতে পেলাম যে পানি কিন্তু কমে গিয়েছে এই এলাকা থেকে। এভাবে কিন্তু সিলেটের অন্যান্য নগরীর যে এলাকাগুলো রয়েছে
সেসব এলাকা থেকেও কিন্তু পানি কমতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা স্থানীয় লোকজন রয়েছেন। পাশাপাশি সিলেটের যে 28টি ওয়ার্ডের 10,000 মানুষ পানিবন্দী ছিলেন, তাদের মধ্যেও কিন্তু আসলে অনেকে আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছিলেন। তবে সিলেট সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পানি কমতে শুরু করায় কিন্তু সেসব আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন তাদের বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে এখন নতুন করে যে ভোগান্তিটি মানুষ পোহাতে হচ্ছে মানুষকে, সেটি হলো তাদের কিন্তু অনেক আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। অনেকের দোকানপাটে পানি প্রবেশ করেছে, সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণ তাদের আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সিলেটের যে আসলে যে পানিবন্দী অবস্থা, সেটির পেছনে নগরবাসীরা একটি বিষয়কে দায়ী করছেন। তারা বলছেন যে আসলে নগরীতে অপরিকল্পিত উন্নয়ন এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, পাশাপাশি সুরমা নদীর যে গভীরতা সেগুলো কমে যাওয়ার কারণেই মূলত অল্প বৃষ্টিতেই সিলেট নগরবাসী কিন্তু পানিবন্দী হয়ে যান বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে আসলে এই ধরনের অবস্থা থেকে, এই ধরনের ভোগান্তি থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করা প্রয়োজন। এবং আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাথে, নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে এই অবস্থা থেকে উন্নয়নের উত্তরণের জন্য যারা পরিবেশবিদ রয়েছেন কিংবা যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তাদের সবাইকে নিয়েই কিন্তু উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে হবে, এই তারা কিন্তু প্রস্তাবনাটি দিয়েছেন। সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন রানা মজুমদার। বিরূপ হয়ে উঠছে পরিবেশ। তীব্র তাপপ্রবাহের পর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, আর এর মধ্যেই সামনে এসেছে উত্তর পশ্চিমে তীব্র খরার শঙ্কা। 2 যুগে বার্ষিক গড় বৃষ্টিও কমছে। বিপরীতে তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। গবেষকরা আরও জানাচ্ছেন, আগামীতে রাজশাহী, রংপুর, খুলনা হবে সবচেয়ে উত্তপ্ত বিভাগ, আর এর সবচেয়ে বড় প্রভাব পড়বে কৃষিতে। প্রতি বছরই তীব্র হচ্ছে তাপপ্রবাহ। এবছর এপ্রিল জুড়ে তাপ বলয়ে ছিল দেশ। গত কয়েক বছরে এপ্রিলে গড় বৃষ্টিও কমেছে আশঙ্কাজনক হারে। 2020 সালে 20 ভাগ বেশি বৃষ্টি হলেও 2021-এ কমে হয়েছে 79 ভাগ, 22-এ তা 36 আর 23-এ কমে দাঁড়ায় 64-তে। তবে চলতি বছরে বৃষ্টি কম হয়েছে 81 ভাগ। সেই সাথে 2 দশকে গড় তাপমাত্রা বেড়েছে 1.4%। এতে খরার প্রবণতা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি যে এর প্রভাবটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে কিন্তু এটা পড়ছে। মার্চ মাসে কিছুটা তাপপ্রবাহ শেষে দেখা যেত এবং এপ্রিল মে মাসে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আমরা কিন্তু গত বছর কিন্তু আমরা কিন্তু বর্ষার সময় কিন্তু তার আগেও আছে। তার মানে কি এটা কিছুটা শিফট হচ্ছে। আমরা দেখি বর্ষাকালেও কিন্তু আমরা তাপপ্রবাহ পাচ্ছি। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চল। বৃষ্টি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হচ্ছে কৃষি। খরাসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে 22 জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ 8 জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, যশোর সহ 4, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকটে চট্টগ্রামের 3 পার্বত্য জেলাও। জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে খরা। অনেক দিন ধরে চলে, তাহলে এর উপরে যে ডিপেন্ডেন্ট জনগোষ্ঠী আছে, সেটা কৃষিকাজের জন্য হোক, মৎস্যের জন্য হোক বা যে কোনো কাজে হোক, সে কিন্তু আস্তে আস্তে তার লাইভলিহুড নষ্ট হবে। মাগুরা এবং যশোরে যে পাট চাষিরা পাট চাষ করতে যাচ্ছে না, বিকজ পানি নাই। তাহলে আপনি পাটের আঁশ দিয়ে যে ব্যাগের বিভিন্ন ধরনের জুট প্রোডাক্ট হতো, সেটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এসব কারণে এবছর পরিবেশ দিবসে বনভূমি পুনরুদ্ধার করে খরা সহনশীল পরিকল্পনা গ্রহণে গুরুত্ব দিচ্ছেন জলবায়ু গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধের পরও প্রকাশ্যে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। এসব পলিথিন ছড়িয়ে পড়েছে নদী-নালা, ড্রেন, এমনকি খালবিল ও কৃষি জমিতে। মাটির সাথে না মেশার স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের জন্য যা হয়ে উঠেছে ক্ষতির কারণ। এরপরও তা বন্ধে নেই তেমন কোনো উদ্যোগ। প্রায় 2 যুগ আগে নিষিদ্ধ, তারপরও যশোরের সবখানেই চলছে পলিথিনের ব্যবহার। প্রতিদিন জেলায় গড়ে 2000 টন পলিথিনের ব্যবহার হয়, যার শেষ ঠিকানা ড্রেন, নদী, খালবিল ও কৃষি জমিতে। পলিথিন আগে যেমন ছিল এখনো তেমনই আছে। পলিথিনের ব্যবহারের কোনো পরিবর্তন আমার চোখে পড়তেছে না।
লক্ষ্মীপুরে নালা নর্দমায় জমে থাকা পলিথিনে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া মাটির উর্বরতা কমে ফসল উৎপাদনেও পড়েছে প্রভাব। দিনাজপুরে প্রশাসনের সামনে অবাধে বিক্রি হলেও তা বন্ধে নেই উদ্যোগ। পলিথিন তো আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এখন বাধ্যগত নিতে হচ্ছে। চাঁদপুরে বাসাবাড়ির ব্যবহৃত পলিথিন যাচ্ছে ময়লার ভাগাড়ে, যেখানে পোড়ানোর কারণে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া। ব্যবসায়ীরা বলছেন অন্য ব্যাগের চেয়ে দাম কম এবং চাহিদা বেশি থাকায় বিক্রি হয় প্রকাশ্যে। সরকার বলছিল যে পাট দিয়ে আমরা মানুষ বাজার করতে পারে যেন সেইভাবে কিছু তৈরি করতে, কিন্তু ওইভাবে ওইটা যদি বাজারে আসতো তাহলে পলিথিনটা থাকতো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পলিথিন ব্যবহারে দূষণ থেকে হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। দীর্ঘমেয়াদী পলিথিনের ব্যবহার চলতেই থাকলে একটা সময় দেখা যায় যে মহিলাদের ইনফার্টিলিটি ডেভেলপ করার একটা চান্স থাকে, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যান্সারের সম্ভাবনা থাকে। উৎপাদন ও ব্যবহার বন্ধে শুধু অভিযান নয়, এজন্য জনসচেতনতার বিকল্প নেই বলছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য করলে আপনার মোবাইল কোর্টে আমরা জরিমানা করার ব্যবস্থা আছে, তারপরে জেল দেওয়ার ব্যবস্থা আছে। নিয়মিত মামলা করলে আমাদের এই পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড বিধান আছে। পলিথিন ব্যবহার বন্ধে বিকল্প ব্যাগ সহজলভ্য করার পাশাপাশি আইনের কঠোর বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা ঘিরে উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের 5টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েন করবে হাইওয়ে পুলিশ। পশুবাহী ট্রাক সহ সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মহাসড়কের পাশে বসতে দেয়া হবে না পশুর হাট, উল্টো পথে চলতে দেয়া হবে না কোনো গাড়ি। ঈদ উল ফিতরের আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে 71টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ। তবে ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার মাটিডালি ও বনানী এবং সিরাজগঞ্জে ঝাউইল ব্রিজ ও চান্দাইকোনা এই 5টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। সিরাজগঞ্জে পুলিশ সদস্য আরও 100 বাড়িয়ে 800 করা হয়েছে। রেকার থাকবে 6টি। এছাড়া মোবাইল টিমও কাজ করবে। আমাদের এএসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর, ওসি এবং আমি নিজেও রাস্তায় থাকবো এবং সিভিল টিম আমরা আরও 1 সপ্তাহ আগে আমরা নিয়োগ করেছি, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না করে। সড়ক ও জনপথ বিভাগ বলছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মেরামত বা নির্মাণ কাজ ঈদের কদিন আগেই শেষ হবে। 1-2টা পয়েন্ট যেখানে আমাদের রিপেয়ারের কাজ চলবে সেটাও 10 তারিখের মধ্যে শেষ হবে এবং আশা করা যায় এর আগে ঈদ উল ফিতর যেভাবে স্বাচ্ছন্দ্যময় গিয়েছে, এবার ঈদ উল আজহাও অত্যন্ত সাবলীলভাবে যানবাহন পরিচালনা হবে। ঢাকা দিনাজপুর মহাসড়ক ব্যবহারকারীরাও স্বীকার করেছেন এ সড়কে এখন দুর্ভোগ কমেছে। ঈদ যাত্রা এবার সহজ হবে। আগের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, যেহেতু 6 লেন হয়ে গেছে। আমাদের গাড়িগুলো এখন জ্যামের মধ্যে খুব কম পড়তেছে। ঈদের আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ 55,000 যানবাহন চলাচল করতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে ভারতের জেল থেকে প্যারোলে 14 দিনের জন্য মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদার ও তার ভাই প্রাণেশ হালদার। মঙ্গলবার কলকাতার ব্যাংকশাল আদালত এই আদেশ দেন। প্যারোলে মুক্তি পেলেও সর্বক্ষণ কর্তৃপক্ষের নজরদারিতে থাকবেন তারা। মেয়াদ শেষে 18 জুন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাদের। এর আগে সোমবার মায়ের শেষকৃত্যের জন্য পিকে হালদার ও প্রাণেশ হালদারের 15 দিনের অন্তর্বর্তী জামিন আবেদন করেন তাদের আইনজীবী। জামিনের বিরোধিতা করে 4 দিনের প্যারোলের দাবি জানান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। পরে 14 দিনের প্যারোল দেয় আদালত। গত 28 মে বার্ধক্যজনিত কারণে পিকে হালদারের মায়ের মৃত্যু হয়। ছেলেরা কারাগারে থাকায় এখনও তার শেষকৃত্য সম্পন্ন হয়নি। ঈদ উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির দরকারি নানা পণ্যের বাজার। মশলা থেকে শুরু করে দা, ছুরি, বটি কিনতে তোড়জোড় শুরু করেছেন ক্রেতারা। নগদ টাকা ছাড়াও লেনদেনে উৎসবের আমেজ যোগ করেছে ভিন্ন মাত্রা। এক্ষেত্রে বিকাশের পক্ষ থেকে দেয়া হয়েছে বিভিন্ন পণ্যে নানা ছাড়। কাছে এগিয়ে এসেছে কোরবানির ঈদ। কয়েকদিনের মধ্যেই শুরু হবে বিভিন্ন হাটে পশু কেনার তোড়জোড়। শুরু হবে ক্রেতা বিক্রেতার হাকডাক। এর আগেই অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ততা বেড়েছে ক্রেতাদের।
কোরবানির ঈদের সপ্তাহ দুয়েক আগে মশলার দোকানে সবচেয়ে বেশি ভিড়। হলুদ, মরিচ, দারুচিনি, এলাচের মতো মশলা পরখ করে কিনছেন ক্রেতারা। আবার দা ছুরির মতো পণ্য কিনতেও দোকানে ছুটছেন তারা। ঈদ কেনাকাটায় ঝামেলাহীন বিকাশ ডিজিটাল পেমেন্টে আগ্রহ বেশি ক্রেতাদের। বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সহ নানা অফারে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। বিকাশ থেকে আপনার বাজার করাটা সবচেয়ে বেটার। নিজের খরচ করা, নিজের পার্সোনালভাবে খরচ করা সবকিছুই বিকাশ থেকে করাটাই ভালো। ক্যাশ থেকে আপনি বিকাশটাই ভালো। মশলাপাতির সাথে আপনার দা ছুরি, বটি এগুলোর সাথেও ওরা এগুলোতে মোটামুটি ডিসকাউন্টও রেখেছে অফার হিসেবে। কয়েক বছর ধরে কোরবানির ঈদে দেশীয় মশলার পাশাপাশি বিদেশি মশলারও চাহিদা বেড়েছে। রান্নায় বৈচিত্র্য আনতে নামি দামি উপাদানে ঝুঁকছেন গৃহিণীরা। কাস্টমাররা তাদের সুবিধাজনক চিন্তাভাবনা করে সেটা পেমেন্ট করতে পারছেন। আর মোবাইল অ্যাপসগুলোর ভিতরে আসলে এখন পর্যন্ত আমাদের বিকাশে একটা অ্যাপসের পেমেন্টে একটা ছোট একটা কুপন ডিসকাউন্ট রয়েছে আর কি। এবার নগরীর বিভিন্ন পশুর হাটেও ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।